Dear students and my senior and junior colleagues, good afternoon. তো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? যেহেতু আমি মেইনলি হচ্ছে কেস সিরিজ আলোচনা করতেছি, একদিন অফস একদিন গাইনি, এভাবে আমি আলোচনাগুলো করতেছি। এবং আজকে আমাদের টপিকস হচ্ছে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। ডায়াবেটিসটা হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে এখন ইনভ্যারিয়েবলি প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। আর এখন প্রেগনেন্সিতেও কিন্তু আমরা ইনভ্যারিয়েবলি প্রচুর পেশেন্ট ডায়াবেটিস পাই। এখন এই ডায়াবেটিসটা কীরকম, কারো হয়তো আগের থেকেই ডায়াবেটিস ছিল, সেটা প্রেগনেন্সি কন্টিনিউ করতেছে, আবার কারো হয়তো প্রেগনেন্সিতে প্রথম ধরা পড়লো ডায়াবেটিস। তাহলে কোনটা কীরকম হবে? যার আগের থেকেই ডায়াবেটিস তাকে তো আমরা ডায়াগনোস করেই ফেললাম ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, কিন্তু যার হচ্ছে এইবার মানে প্রেগনেন্সিতে এসে আমরা টেস্ট করতে দিলাম, রুটিন টেস্ট করতে গিয়ে আমাদের ধরা পড়লো ডায়াবেটিস, তাকে আমরা বলতেছি জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। এখন আমরা যদি একটু কেসের দিকে চলে যাই, ইউজুয়ালি পেশেন্টগুলো আমাদের কাছে কী নিয়ে প্রেজেন্ট করবে? এখন পেশেন্টগুলো প্রথমে আমি সবসময় বলি, যখনই একটা পেশেন্ট আমার অফ কেস হবে তখন আমি বলি যে তার অত উইক্স সেটা লিখে ফেলি, প্রেগনেন্সি ফর এত উইক্স। তারপর ডায়াগনোসড কেস অফ জিডিএম অর ডিএম সেটা লিখব, সাথে যদি আর কোনো সমস্যা হয়তো তার প্রিএক্লাম্পসিয়া বা হাইপার টেনশন, থাইরয়েড ডিসঅর্ডার, আরএস নেগেটিভ, অ্যানিমিয়া, এরকম বিভিন্ন সমস্যার সাথে আরও কোরিলেট থাকতে পারে, সেগুলো আসবে। এছাড়া তার নিজস্ব কোনো স্পেসিফিক কমপ্লেন থাকতে পারে, হয়তো তার একটু ঠান্ডা লাগছে বা এখন জ্বর আসছে বা শরীর ব্যথা করতেছে বা উইকনেস আছে, সেই জিনিসগুলোও কিন্তু আমার এই চিফ কমপ্লেনে আমার কমান্ড অনুসারে আসবে, মানে যেটা হচ্ছে তোমার প্রথম পেইন্টে এতদিন ধরে বা এটা, সেই অনুসারে আমি ডিউরেশন অনুসারে লিখব বা প্রায়োরিটি অনুসারে লিখব। তো আমরা অ্যাজ ইউজুয়াল প্রথমেই যখন লিখি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে, এই জিনিসগুলো আমি বারবার রিপিট করি, কারণ আমি যখনই লিখতে দেই, তোমাদের স্টুডেন্টদেরকে লিখতে দিচ্ছি, দেখা গেছে কিছু না কিছু ভুল হয়েছে, সেই কারণে আসলে এই জিনিসটাকে আমি অলওয়েজ রিপিট করি। প্রথমে আমি লিখে ফেললাম যে তার মেনস্ট্রুয়েশনটা কীরকম ছিল, রেগুলার ছিল কিনা, তার ফ্লো অ্যাভারেজটা ঠিক ছিল কিনা, তারপর তার ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা কত ছিল, তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা কত ছিল, তার প্রেগনেন্সিটা কখন কনফার্ম হয়েছে এবং কিভাবে কনফার্ম করছে, ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো আলট্রাসোনোগ্রাম করা ছিল কিনা, সে কোনো রেগুলার অ্যান্টিনেটাল কেয়ারে ছিল কিনা। এখন রেগুলার অ্যান্টিনেটাল কেয়ার থাকার সুবিধাটা কি? এই রেগুলার অ্যান্টিনেটাল কেয়ার থাকার সুবিধা হচ্ছে, ধরো যেই মাটা আগের থেকে ডায়াবেটিস, তাকে কিন্তু আমরা সবসময় রাখতে পারতেছি, আবার যেই মাটার হচ্ছে ধরা পড়লো নতুন করে ডায়াবেটিস, সেটা কত উইক্সে ধরা পড়লো, সেটা পড়লো, সে কি ট্রিটমেন্ট নিচ্ছিল, সে কি জাস্ট হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড ডায়েটই ছিল, নাকি তাকে ইনসুলিন স্টার্ট করতে হয়েছে, ইনসুলিন স্টার্ট করতে হলে কোন টাইপের ইনসুলিনটা নিচ্ছে এবং সেটা কতদিন ধরে নিচ্ছে, কত ডোজে নিচ্ছে, তার টিটেনাস ভ্যাকসিনেশনটা কমপ্লিট হয়েছে কিনা, প্রত্যেকটা পয়েন্টস ইম্পর্টেন্ট। তাই আমার যখন ডায়াবেটিসটা স্পেসিফিক্যালি আমার নিতে হবে, তখন তাকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব, যদি সে আগের থেকে ডায়াবেটিস হয় তার কতদিন ধরে ডায়াবেটিস, এবং যদি সে এইবার ধরা পড়ে তাহলে তার কবে কোন উইক্সে ধরা পড়লো, তাকে কি আমরা প্রথম থেকে ইনসুলিন স্টার্ট করতে হয়েছে, নাকি হচ্ছে তাকে প্রথম আমরা দেখলাম যে ডায়েট এবং ডিসিপ্লিন দিয়ে মানে জাস্ট সে খাবার কন্ট্রোলটা করে তার ঠিক হয়ে যাচ্ছে, তারপর লাস্টে গিয়ে তার কন্ট্রোল হচ্ছিল না, ইনসুলিন স্টার্ট করলাম, অথবা সে পুরোটা সময় ধরে ডায়েট অ্যান্ড ডিসিপ্লিনে আছে। এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। এবং ইনসুলিনটা যখন আমি দিবে তখন আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে সে কোন টাইপের ইনসুলিনটা নিচ্ছে, সে কি নিচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অর রেগুলার অ্যাক্টিং, এবং সেটা কত ডোজ। এখন ডোজটা ইম্পর্টেন্ট কেন? এমন অনেক মা আছে, স্পেশালি হচ্ছে যারা হচ্ছে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি আমরা ইনসুলিন দিচ্ছি, তাদের দেখা যায় ইনসুলিনগুলো অনেক সময় টোটাল ডোজটা মানে ইন্টারমিডিয়েট অ্যান্ড রেগুলার এটা ক্রস করে যায় 100-এর উপরে। সুতরাং তারা কিন্তু আমাদের জন্য খুবই টেনসড, কারণ তাদের কমপ্লিকেশনগুলোর চান্স অনেক বেশি। আর ধরো যারা হচ্ছে রেগুলার ইনসুলিন নিচ্ছে, খুবই অল্প ডোজে নিচ্ছে, তাদের কিন্তু আমার কমপ্লিকেশনটা কম হবে। এখন তুমি একটা মা আসছে, ধরো সে খুব একটা শিক্ষিত না, বা সে হয়তো 8-9 বা ক্লাস 10 পর্যন্ত পাস করছে, এখন তুমি তাকে কীভাবে জিজ্ঞাসা করবে? সে হয়তো বলতে পারতেছে না ড্রাগসের নামটা কি, সে কোন টাইপের ইনসুলিনটা নিচ্ছে। তখন আমি তাকে লিড কোশ্চেনটা দিব, মা আপনি যে ইনসুলিনটা নেন সেটা কী রকমের, সেটা কি একদম পরিষ্কার নাকি মনে হয় একটু ঘোলা ঘোলা? এই কথাটা দিয়ে সে কী মিন করবে? যদি বলে যে আমি একটু পরিষ্কার ইনসুলিন নেই, তার মানে সে কী নেয়, সে শর্ট অ্যাক্টিং ইনসুলিন নেয়।
আর যদি সে বলে যে আমি একটু ঘোলা ইনসুলিন নেই, সেটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। আরেকটা কথা, তুমি আরেকটা জিনিস থেকে বুঝতে পারো যে সে কোন টাইপের ইনসুলিনটা নিচ্ছে। ইউজুয়ালি যে শর্ট অ্যাক্টিং ইনসুলিনগুলো, সেগুলো আমরা নেই সাধারণত দিনে 3 বারের মতো। আর যেগুলো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, সেগুলো আমরা নেই দিনে 2 বার। কিন্তু এটা একদমই আমার ক্লিয়ার আইডিয়া দিবে না, যতটা ক্লিয়ার আইডিয়া দিবে তার হচ্ছে কালারটা কেমন, মানে সেটা পরিষ্কার আর একটু ঘোলা। কারণ এমন হতে পারে সে শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা হয়তো তার রাতে খাবারের পর একটু বাড়তেছে পোস্টপ্র্যান্ডিয়ালটা, তখন শুধু রাতেই আমরা অ্যাড করছি শর্ট অ্যাক্টিংটা, অথবা শুধু সকালে আর রাতে একটু বেশি পাচ্ছি, তখন তাকে আমি 2 বেলা অ্যাড করছি। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে আপনি কয় বেলা ইনসুলিন নেন, এবং আমি সে যদি বলে আমি 2 বেলা ইনসুলিন নিচ্ছি, তাহলে কিন্তু সে আমাকে একটা মিস ইন্টারপ্রিটেশন করতেছে। হ্যাঁ, আমি ভাবতেছি হয়তো মেবি সে ইন্টারমিডিয়েট একটা ইনসুলিন নিচ্ছে, কিন্তু যখনই আমি তাকে জিজ্ঞাসা করবো পরিষ্কার না খোলা, তখন আমি একদমই ক্লিয়ার হয়ে যাব যে ইট ইস শর্ট অ্যাক্টিং অর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। আচ্ছা, এখন ডায়াবেটিসের আমরা হিস্ট্রিটা নিয়ে ফেললাম, তার বাউল ব্লাডার হ্যাবিট নিলাম, তার আদার কোনো কমপ্লিকেশন আছে কিনা সেটা জিজ্ঞাসা করলাম। আর অবশ্যই প্রত্যেকটা মাকে জিজ্ঞাসা করবা তার ব্লাড গ্রুপটা কী। হয়তো এই একটা জিজ্ঞাসা করার কারণে তোমার যে RS নেগেটিভ মাদার ছিল কিনা সেটা তোমার কিন্তু মানে মিস হয়ে যেতে পারে। আচ্ছা, এখন ইনসুলিনের ডোজটা আসবে কোথায়, সেটা হচ্ছে আমার ট্রিটমেন্ট হিস্ট্রিতে। সোশিও ইকোনমিক হিস্ট্রি নিলাম, জেনারেল এক্সামিনেশন করলাম। জেনারেল এক্সামিনেশন আমার কী কী পয়েন্টগুলো খুব ভালোভাবে দেখতে হবে, তার অ্যানিমিয়া আছে কিনা দেখতে হবে, তার ব্লাড প্রেশারটা কেমন দেখতে হবে, কারণ যারা ডায়াবেটিক বা জিরিএম মা তাদের হয়তো প্রিএক্লাম্পসিয়াও হতে পারে, বা জেস্টেশনাল হাইপারটেনশনও ডেভেলপ করতে পারে। দ্যাটস ওয়াই আমার বিপিটাও দেখতে হবে, পেশেন্টটা ইডেমা আছে কিনা সেটা দেখতে হবে। দেন আমি যখন সিস্টেমিক এক্সামিনেশনে চলে আসবো, আমার এক্ষেত্রে 2টা জিনিস মাথায় রাখতে হবে। ডায়াবেটিসের কমপ্লিকেশনের কারণে এক হতে পারে তার পলিহাইড্রামনেস হতে পারে, অথবা তার আইওজিআর ডেভেলপ করতে পারে। তার মানে কি, আমি যখন একটা পেশেন্টের মানে এক্সামিনেশনটা করতেছিলাম, আমার সিম্ফাসিও ফান্ডাল হাইটটা খুব ভালোভাবে দেখতে হবে। একটা আমার হচ্ছে উইক্স, ধরো 32 উইক্স, আমি হাইট পাচ্ছি 35 or 36, অথবা আমার 32 উইক্স, আমি এখানে হাইট পাচ্ছি, সিম্ফাসিও ফান্ডাল হাইট পাচ্ছি 28 উইক্স। তাহলে এটা আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমাকে তো চিন্তা করতে হবে, আমাকে তো প্রভিশনাল ডায়াগনোসিসে লিখতে হবে। তারপর আরেকটা জিনিস, ধরো আমরা যখন একটা ম্যাডাম তোমায় কোশ্চেন করলো, এই যে তুমি জেস্টেশনাল এজটা হাই পাইলা, তোমার 28 উইক্স, কিন্তু তুমি পাচ্ছ 34 উইক্স, তুমি কী কী চিন্তা করতে পারো? কী কী চিন্তা করতে পারো মানে কি, আমার এখানে ডিডি চলে আসবে। ডিডিগুলো কী আসবে? প্রথম ডিডি আসবে মিসটেকেন ডেট। অ্যাজ ইউজুয়াল আমাদের দেশের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই তার ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা বলতে পারে না, এবং আরও মানে খারাপ দিক হচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কত, সে তোমাকে হিস্ট্রি দেবে যে আমার তো 4 রোজার থেকে হয়েছিল, বা শবে বরাতে 2 দিন আগে হয়েছিল, বা আমার তো বৈশাখ মাসের এত তারিখে হয়েছিল। তো আমার এই ক্ষেত্রে কি আমার কিছু জিনিস থেকে আমাকে বেরও করতে হবে যে তার আসলে LMPটা কত ছিল। এটা কিন্তু আমাদের দেশের মহিলারা খুবই কনফিউজ করে। এখন সে তোমাকে ডেটটা ক্লিয়ার করতে পারলো না, তার প্রথম পয়েন্টে আসলো মিস্টেকেন ডেট। এখন সেটা ইনক্রিজ জেস্টেশনাল হোক, মানে হাইটটা বেশি হোক বা হাইটটা কম হোক, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রথম পয়েন্টটা আসবে আমার মিস্টেকেন ডেট। এখন আমার জেস্টেশনাল এজ 28 উইক্স, আমি পাচ্ছি 32 উইক্স হাইট, সিম্ফাসিও ফান্ডাল হাইট 32 উইক্স। আমি কী কী চিন্তা করলাম? মিস্টেকেন ডেট, পলিহাইড্রামনিয়াস, ম্যাক্রোসোমিয়া, অ্যান্ড হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি। এই 4টা পয়েন্ট আমার মাথায় থাকতে হবে। যে কোনো একটার কারণে কিন্তু আমার যেই সাইজ পাওয়ার কথা তার থেকে আমি বেশি পেতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে হিসাব তার থেকে কিন্তু +- 2 উইক্স হতেই পারে, এবং এটাকে আমরা নর্মাল ধরেই নিতে পারি। এখন আবার দেখলাম একই রকম তার 28 উইক্স বা 32 উইক্স জেস্টেশনাল এজ, আমি পাচ্ছি 28 উইক্স, 4 সেন্টিমিটার কম ভ্যারিয়েবল পাচ্ছি। এটা কেন হচ্ছে? এটার ক্ষেত্রেও হবে আমার প্রথমে মিস্টেকেন ডেট, দেন অলিগোহাইড্রামনিয়াস, আইইউডি, আইইউজিআর। এই জিনিসগুলো আমাকে সবসময় খেয়াল করতে হবে, এগুলো তোমাদেরকে বা ম্যাডামরা আমাদেরকে ইউজুয়ালি সবসময় জিজ্ঞাসা করেন, কারণ এগুলো একদম পেইড কোশ্চেন। আর সুতরাং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে সিম্ফাসিও ফান্ডাল হাইটটা এবং অ্যাবডোমিনাল গার্ডটা। অ্যাবডোমিনাল গার্ডটা আমার কী হয়, ইউজুয়ালি টার্ম প্রেগনেন্সির ক্ষেত্রে 95 to 100 সেন্টিমিটার হয়। টার্ম প্রেগনেন্সি মানে কি, 37 to 42 উইক্সের মধ্যে হবে টার্ম প্রেগনেন্সি। এখন পেশেন্ট আসলে আমরা অ্যাবডোমিনাল গার্ডটা বেশি পাইলাম, ধরে নিচ্ছি হয়তো পলিহাইড্রামনিয়াস ছিল। এখন পলিহাইড্রামস আমরা কখন বলবো? আমরা তো হাইটটা বেশি পাচ্ছিলাম, সাথে অবশ্যই আমরা দেখব যে অ্যাবডোমেনটা শাইনি থাকবে।
মানে একদম হচ্ছে টান টান, যেরকম অ্যাবডোমেনটা স্কিনটা একদম টান টান দেখা যায়, তখন আমরা ধরে নিতে পারি যে এটা পলিহাইড্রামিয়াস। এবং পেশেন্ট তোমাকে ইউজুয়ালি পলিহাইড্রামিয়াসের পেশেন্টগুলো তোমাকে সাথে কমপ্লেন করবে যে আমার একটু রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, কারণ পানিটা বেড়ে যাচ্ছে, সেটা তার ডায়াফ্রামকে ইরিটেট করতেছে, ফলে আমার শ্বাসকষ্ট হচ্ছে। দেন হচ্ছে আমরা আমাদের ডায়াগনোসে চলে গেলাম, কত গ্র্যাভিডা, কত এক্স প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস ইন প্রেগনেন্সি অর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস উইথ অ্যানি আদার কমপ্লিকেশনস লাইক পলিহাইড্রামিয়াস বা প্রিএক্লাম্পসিয়া এসব আছে কিনা সেগুলো নিয়ে আমি আমার প্রভিশনাল ডায়াগনোসিসে চলে আসলাম। এখন আমাদের যদি কোশ্চেনটা ধরা হয় যে হোয়াট ইজ ডায়াবেটিস, ডায়াবেটিসটা আসলে কি? ডায়াবেটিস হচ্ছে একটা ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার ডিউ টু আইদার ইনসুলিন ডেফিসিয়েন্সি অর ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে একটা হচ্ছে তোমার ইনসুলিন প্রোডাকশানই হচ্ছে না, অথবা আমাদের যে স্কেলেটাল মাসেল বা লিভারের যে রিসেপ্টরগুলো আছে সেগুলো কাজ করতেছে না, দ্যাটস ওয়াই আমার রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে। ইউজুয়ালি ডেফিসিয়েন্সিগুলো হয় টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে, এবং রেজিস্ট্যান্স যেটা হয় সেটা হয় টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে। এখন তাহলে জিডিএমটা কি? আমরা তো খুব বলি যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, অথবা মারা এসে বলতেছে ম্যাডাম আমার তো আগে ডায়াবেটিস ছিল না, এই তো বাচ্চা পেটে আসার পর আমার ডায়াবেটিস ধরা পড়লো, মানে কি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আমার ডেফিনেশনটা কি হবে? আমার ডেফিনেশনটা হবে জিডিএম ইজ ডিফাইন্ড অ্যাজ কার্বোহাইড্রেট ইনটলারেন্স অফ ভ্যারিয়েবল সিভিরিটি উইথ অনসেট অর ফার্স্ট রিকগনিশন ডিউরিং দ্য প্রেজেন্ট প্রেগনেন্সি। মানে তোমাকে প্রেগনেন্সিতেই প্রথম ধরা পড়বে। যে মার আগের থেকে ডায়াবেটিস ছিল তাকে যদি বলো, তাকে কিন্তু আমি কখনোই জিডিএম বলতে পারবো না, তাকে আমাদের অবশ্যই বলতে হবে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। যখন আমি প্রেগনেন্সিতে টেস্ট করতে গিয়ে ধরা পড়বে যে তার ডায়াবেটিস, মানে তার সুগার লেভেলটা হাই পাচ্ছে, আমরা যে রেঞ্জটা বলতেছি তার থেকে বেশি, তখনই কিন্তু আমি একটা মাকে জিডিএম বলতে পারবো। আচ্ছা, এখন প্রেগনেন্সিটা কীরকম? প্রেগনেন্সিটা হচ্ছে এমন একটা স্টেজ যেখানে একটা সবসময় একটা ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশন থাকে। কেন? এই সময় হচ্ছে আমাদের সার্কুলেটিং লেভেল অফ সিরেক্টিভ প্রোটিন এবং ইন্টারলিউকিন 6 এই দুটো হচ্ছে একটু বেশি থাকে। দেখো, আমরা যখন একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি আমরা কিন্তু সবসময় দেখি একটা প্রেগনেন্ট লেডির ইএসআরটা হাই, এবং আমরা এটাকে কিন্তু খুব একটা চিন্তা করি না, হাই পাই, তখন কিন্তু আমার মাথায় অনেকগুলো ডিডি চলে আসে যে কেন আমার ইএসআরটা হাই হলো, হোয়াট ইজ দ্য মেকানিজম। কিন্তু প্রেগনেন্ট মাদার ক্ষেত্রে ইএসআরটা হাই হওয়াটা কিন্তু খুব একটা আমাদের কাছে টেনশনের বিষয় না, কারণ কি আমরা বললাম যে প্রেগনেন্সি একটা ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশন। এখন আমরা কি কি রিস্ক ফ্যাক্টর পেতে পারি যার কারণে একটা মার হচ্ছে ডায়াবেটিস হতে পারে, বা আমরা আচ্ছা কি কি রিস্ক ফ্যাক্টর? একটা হচ্ছে সেই মাটার আগের থেকেই জিডিএম ছিল, মানে আগের প্রেগনেন্সি তার জিডিএম ছিল, পরে কমে গেছিলো, কিন্তু এই প্রেগনেন্সিতে আবার তার জিডিএম হওয়ার চান্স আছে, সেই একটা রিস্ক ফ্যাক্টর। হয়তো তার প্রি ডায়াবেটিস ছিল, মাটা জানতোই না, সে হয়তো হাই রিস্ক পপুলেশন, হয়তো তার আমরা যে এশিয়ান, আমাদের সাউথ এশিয়ানের কিন্তু একটা প্রিডিসপোজিং ফ্যাক্টরি আছে এই ডায়াবেটিস হওয়ার, এটা একটা এশিয়ান মানে কি বলবো জিওগ্রাফিক ভ্যারিয়েশন। তারপর হয়তো তার মার বয়সটাই হচ্ছে 35-এর বেশি। একটা জিনিস খেয়াল করো, যখনই আমাদের একটা মা 35-এর পর বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক কিছু হওয়ার চান্স থাকে। এই যে একটা ডায়াবেটিস হওয়ার চান্স থাকতে পারে, তার হাইপার টেনশন হওয়ার চান্স থাকতে পারে, তার প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে। তার মানে দেখতেছো একটা মা যখন এজটা বেশি তখন তার কতগুলি জিনিসের মধ্যে প্রিডিসপোজিশন চলে আসতেছে। তারপর তার বিএমআইটা কত, যদি 23 or 25, এখানে 23 বলা একটা কারণ কান্ট্রি ওয়াইজ বিএমআইটাকে একটু ডিভাইড করে নিচ্ছে, তো আমরা 23 মনে রাখতে হলে বলবো, আদারওয়াইজ আমাদের জন্য যেটা ওভারওয়েটের লিমিট 25 আমরা সেটাই বলবো। তারপর হয়তো মাটা আগের থেকেই তার পিসিওস ছিল, বা অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স ছিল, বা মাটা কর্টিকোস্টেরয়েড খাচ্ছে কোনো একটা ইসের কারণে, হয়তো তার আর্থ্রাইটিস ছিল বা অ্যাজমা আনকন্ট্রোল ছিল, তাকে কর্টিকোস্টেরয়েড নিতে হচ্ছে। তার হচ্ছে আগের প্রেগনেন্সিতে যে তার বাচ্চাটা হয়েছিল, হিস্ট্রি নিয়ে দেখলাম যে বাচ্চাটার ওয়েট ছিল 4.2 কেজি বা 4 কেজি, কিন্তু আমরা তখন তাকে কোনো টেস্টই করিনি, কারণ আমাদের দেশে অনেক মায়েরা ধরো গ্রামে আছে, আমরা কিন্তু টেস্ট করি না, কিচ্ছু হবে না, আমাদের নানি দাদিরা বলে ফেলে আমরা দেখাইছিলাম না, আমাদের কি কোনো সমস্যা হয়েছে নাকি, তো তোমরা কেন দেখাবা, দ্যাটস লাইক ইট। তুমি হয়তো আগের প্রেগনেন্সি তার হিস্ট্রি থেকে জানলাম যে তার আগের বাচ্চাটা 4 কেজি ছিল, অনেকক্ষণ লেবারে ছিল, প্রলং লেবার হয়েছে, দেন আমাদেরকে সিজারিয়ান সেকশন করতে হচ্ছে। আমাদের এই জন্যই প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রিটা খুবই ইম্পর্ট্যান্ট। দেন এই প্রেগনেন্সিতে তার মায়ের যদি আমি দেখি যে আমার
যতটুকু ওয়েট আসার কথা তার চেয়ে 10%-এরও বেশি আসতেছে। মানে আমার যদি 32 উইক্সের বাচ্চাটার সাইজ হওয়ার কথা 2 কেজি বা এরকম, আমরা তার চেয়ে বেশি পাচ্ছি, হয়তো 2.5 কেজি পাচ্ছি 32 উইক্সে। তার মানে কি সে ম্যাক্রোসোমিয়া অথবা অ্যামনিওটিক ফ্লুইড যে অ্যামাউন্টটা আমরা সাধারণত বলি কত, 8 থেকে 25 সেন্টিমিটার মতো, এখনই আমি পাচ্ছি 26 সেন্টিমিটার, মানে পলিহাইড্রিয়ানাস। এই যখন রিস্ক ফ্যাক্টরগুলো আমি পারবো তখন আমাকে মনে করতে হবে মাটার খুব বেশি চান্স আছে হচ্ছে ডায়াবেটিস ডেভেলপ করার বা এই প্রেগনেন্সিতে ডায়াবেটিস থাকার। এখন আমরা কখন মাটাকে স্ক্রিন করব? আমরা তো বললাম যে অ্যাজ এ এশিয়ান পিপল আমাদের প্রোন আছে হচ্ছে গিয়ে প্রোন টু ডায়াবেটিস। তাহলে আমরা কখন চেক করবো মাকে? আমরা যদি আমাদের রুটিন কেসগুলো মানে টেস্টগুলো দেখি, তাহলে কিন্তু রুটিন টেস্টের একটা অংশই ধরে আছে, একটা হচ্ছে ফাস্টিং অ্যান্ড 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ, মানে ওজিটিটি আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু টেস্ট করে নিচ্ছি। এটার ফলে কী লাভ হচ্ছে, তোমার যে মাটা হয়তো জানতো না যে তার ডায়াবেটিস আছে কিনা, বা সেটা কিন্তু আমরা প্রথম ট্রাইমেস্টারেই ধারণা করে ফেলতেছে যে সে মাটা ডায়াবেটিক। এবং একই সাথে আমরা কখন করব? আমরা তো ফার্স্ট ট্রাইমেস্টারে করবই, প্লাস হচ্ছে 24 থেকে 28 উইক্সের মধ্যে অবশ্যই করব। কেন করব? কারণ এই সময় কিন্তু আমাদের যে ইনসুলিন অ্যাগেনস্টে যে হরমোনগুলো, মানে অ্যান্টি ইনসুলিন হরমোন যেগুলা, কর্টিসল, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন বা ইস্ট্রোজেন, এগুলোর লেভেলগুলো হাই থাকে, যেটা হচ্ছে ইনসুলিনের অ্যাক্টিভিটিটাকে কমায় দিচ্ছে, মানে রেজিস্ট্যান্স করছে। সেই কারণেও কিন্তু আমার তখন জিডিএমটা ডেভেলপ করতে পারে। এখন কি হলো, আমি 24 উইক্স বা 28 উইক্সে যখন একটা ওজিটিটি করলাম, দেখলাম যে রিপোর্ট নর্মাল, আমরা কিন্তু চিন্তা করে ফেলবো না যে মাটা ডায়াবেটিস হতে পারে না। যদি মাটাকে আমরা চিন্তা করি যে মার হাই রিস্ক আছে, মার হাই রিস্ক কি, হয়তো তার আগের প্রেগনেন্সির জিডিএম ছিল, বা আগের প্রেগনেন্সির বাচ্চাটা হয়তো বেশি ওজনের ছিল, 4 কেজির উপরে ছিল, তা অথবা হিস্ট্রি নিয়ে দেখলাম যে মা এবং বাবা তার দুজনেই ডায়াবেটিক, তারা কিন্তু তার কী দিচ্ছে, আমার স্ট্রং হিস্ট্রি দিচ্ছে তার ডায়াবেটিস হওয়ার, মানে জিডিএম হতে পারে প্রেগনেন্সিতে। সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে আমরা তাকে আবার 32 উইক্স থেকে 34 থেকে 36 উইক্সের মধ্যে আরেকবার স্ক্রিন করতে বলবো যে আপনার ডায়াবেটিস আছে কিনা। এবং আমরা যখন ওজিটিটি করব সেটা কিন্তু কিছু নির্দেশনা দেওয়া থাকে। আমরা যখন ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রি পড়তাম, আমাদের কিন্তু ওজিটিটি নিয়ে একটা শর্ট নোটই পড়তে হতো। কী করতে হতো, যে আমরা বলতাম যে আগের 3 দিন আপনি যেরকম কার্বোহাইড্রেট ইনটেক করেন ঠিক সেরকমই খান। ইউজুয়ালি কী হয়, যখন আমাদের আমরা চিন্তা করি যে আমার তো ডায়াবেটিস টেস্ট করতে যাব, কি না কি আসে, একটু খাবারটা কমায় দিই, দেখবা সেই সময় কি করে মানুষ কার্বোহাইড্রেট ইনটেকটা কমায় দেয়। এছাড়া কি করে, আমার ইউজুয়ালি 8 থেকে 10 ঘন্টা একটা ফাস্টিং থাকতে হবে। আমি কি করলাম, আমরা কোনো কারণে আলসেমি করে বিভিন্ন কিছু করে রাত্রে খাবারটা খাইলাম 12টায়, পরের দিন সকালে টেস্ট করতে চলে গেলাম 7টায়, তো আমার কি 8 to 10 আওয়ার্স কিন্তু ফাস্টিংটা হলো না, ফলে কি আমার রিপোর্টটা ভুল আসার চান্স আছে। এবং এই দুটো জিনিস আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বলে দিতে হবে যে মা আপনি কিন্তু অবশ্যই আগে 3 দিন যেরকম খাচ্ছিলেন ঠিক সেরকমভাবে ইনটেক করবেন কার্বোহাইড্রেটটা, এবং একই সাথে আপনাকে রাতের খাবারটা একটু আর্লি খেয়ে ফেলতে 10টার মধ্যে শেষ করে ফেলবেন এবং সকাল 8টা বাজে টেস্ট করতে আসবে। এই যখন তুমি বলে দিবা, দেখবা তোমার টেস্টটা কিন্তু নেগেটিভ হওয়ার চান্স অনেক কম। আমাদের ফলস নেগেটিভ কিন্তু এই কারণেও আসতে পারে। আরেকটা কি, আমার তো ফাস্টিং টেস্টটা করে ফেললে আমরা করবো 2 ঘন্টা পরে, চিনির পানি খেতে দিলাম, এবং বেসিক্যালি 75 গ্রাম গ্লুকোজ খাওয়া কিন্তু খুবই ট্রাভেলসাম, খাওয়ার সাথে সাথে অনেকে বমিও হয়ে যেতে পারে। তাহলে যখন 75 গ্রাম গ্লুকোজ খেলো, সে খেয়ে তার খুব খারাপ লাগতেছে, সে বসতেছে না, সে কী করলো, অথবা 2টা ঘন্টা আমি কী করবো এখানে হাসপাতালে বসে, তার চেয়ে চাই না একটু চারপাশে ঘুরে আসে, এই বলে সে হাঁটতে বের হয়ে গেল। এখন কি হচ্ছে, তুমি যখন হাঁটতেছো তোমার কি হচ্ছে, ক্যালোরিটা কিন্তু লস হয়ে যাচ্ছে, ফলে তুমি যেই ভ্যালুটা এক্সপেক্ট করতেছো তুমি কিন্তু সেই ভ্যালুটা পাবা না। এখানেও আমাকে একটা ফলস নেগেটিভ ধারণা দেবে। তার ফলে আমার মাকে বলে দিতে হচ্ছে আপনি যে 2 ঘন্টা টেস্ট করবেন সেটা আপনি হাসপাতালেই থাকবেন, হাসপাতালেই বসে থাকবেন, অন্য কোথাও যাবেন না, হাঁটাহাঁটি করবেন না, যাতে আমি আমার ফলস নেগেটিভ ভ্যালুটাকে অ্যাভয়েড করতে পারি। এটা হচ্ছে আমার ওজিটিটি সম্পর্কে কাউন্সিলিং, আমি এগুলি মাকে বলে। এখন একটা মা এসে তোমাকে বললো যে আমি তো টেস্ট করছিলাম ম্যাডাম, কিন্তু টেস্ট করার পরে আমি যেই গ্লুকোজটা খেলাম ম্যাডাম আমার এত খারাপ লাগা শুরু হয়েছে, আমার মাথা ঘুরাচ্ছে, আমার কেমন জানি লাগতেছে, বমি পাচ্ছে, এবং অ্যাট লাস্ট আমি বমি করে দিলাম। তাহলে এখন তুমি কি করবা? তখন অবশ্য আপনি কি আবার খেতে পারবেন?
যদি সে আবার খেতে পারে ঠিক, যা যখন খেলো তার 2 ঘন্টা পরে আমি টেস্ট করব। কিন্তু যদি বলেন না আমার এই পক্ষে সম্ভব না, আমার খুবই খারাপ লাগতেছে, তাহলে আমাকে তার পরের দিন ঠিক একইভাবে প্রিপারেশন নিয়ে টেস্টটা করতে হবে। মানে পরের দিন আবার 2 ঘন্টা পরে, মানে এই গ্লুকোজটা খেয়ে 75 গ্রাম গ্লুকোজটা খেয়ে তারপর টেস্টটা করতে হবে। এবং এখানে আরেকটা ব্যাপার, ইউজুয়ালি আমরা বলি এটা হচ্ছে 250 ml এর একটা গ্লাস দেওয়া হয় এবং 250 ml গ্লাসের মধ্যে গ্লুকোজটা মিক্সার করে খেয়ে ফেলতে হয়। তো অনেক সময় হয় কি, মিক্সারটা করার সময় ঠিক মতো সলিউশন হয় না, মানে আবার আমি বায়োকেমিস্ট্রিতে চলে যাচ্ছে যে একদম সলিউশন হচ্ছে না, মানে নিচে তলানি পড়ে থাকতেছে, মানে এটা মানে ঠিক মতো মিক্স হয় নাই। তুমি এটা খেলা, নিচের দিকে অনেকটা গ্লুকোজ পড়ে রইলো, সে কী করলো ওটা সহ ডিসকার্ড করে দিল, মানে গ্লাসটা ফেলে দিল। তার মানে কি হলো, তুমি কিন্তু 75 গ্রাম গ্লুকোজ খেলো না মাটা, আবার ফলস নেগেটিভ ভ্যালু আসবে। মাকে তাই বলে দিতে হবে আপনি কিন্তু দেখবেন যাতে খুব ভালোভাবে মিক্স হয় পানিটা, নিচে কোনো তলানি পড়ে না থাকে। অথবা যদি মনে করেন যে একটু হয়তো রয়ে গেছে, তখন কি করবেন, আপনি আরেকটু অল্প পানি দিয়ে সেটা আবার মিক্স করে খেয়ে ফেলবেন। এবং যখন খাওয়া শেষ করবেন তার ঠিক 2 ঘন্টা পরে আপনি আসবেন, এসে আমরা তখন আপনার ব্লাড স্যাম্পলটা কালেক্ট করব। এই পয়েন্টগুলো যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা এই যে ফলস নেগেটিভ যে ভ্যালুগুলো সেগুলো অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারবো এবং আমাদের এই যে জিডিএম প্রেগনেন্সিটা ডায়াগনোস করা খুব সোজা হবে। এবং অবশ্যই যেটা বলবা, সাধারণত আমাদের মানে প্র্যাকটিশনারদের মধ্যে একটা ভুল আছে, অনেকেই বলবো যে তারা চেষ্টা করে, মারা যখন বলে আমি এটা করবো না, আচ্ছা ঠিক আছে আপনি এটা ফাস্টিং করে নেন এবং 2 আওয়ার পরে আরেকটা করে নেন। কখনোই না। ওজিটিটি তোমাকে যে ভ্যালুটা দিবে, এই যে তোমাকে সুগারটা দেওয়ার পর যে একটা ট্রিগার হচ্ছে, প্যানক্রিয়াসের ট্রিগার হচ্ছে, সেই অনুযায়ী তোমার যে ইনসুলিনটা সিক্রেট হচ্ছে, সেই ইনসুলিন অনুযায়ী তুমি যে রেজাল্টটা পাচ্ছ সেটা তো তুমি ট্রিগার ছাড়া পাচ্ছ না। 2 ঘন্টা পরে খাচ্ছে, সে হয়তো একটা রুটি খেয়ে টেস্ট করতে চলে গেল বা হাফ রুটি খেলো, অথবা অনেকে 2টা রুটি খেলো, মানে এই যে খাবারের যেটা ভ্যারিয়েশন আসলো, নেগেটিভ হওয়ার চান্স আছে। তাই আমরা যখন একটা মাকে টেস্ট করতে দিব অবশ্যই চেষ্টা করব একটু পয়েন্টসগুলো হাইলাইট করে দেওয়ার জন্য, যাতে আমার মাটা ডায়াগনোসড হয়। কারণ ডায়াবেটিসটা একটা মায়ের জন্য কিন্তু খুবই খারাপ, এবং সবচেয়ে বেশি খারাপ হচ্ছে তার বাচ্চাটার জন্য, তার অনেক অ্যানোমালি হওয়ার চান্স আছে। বাচ্চাটার যদি আমি ডায়াবেটিসটা কন্ট্রোল না করি বা ডায়াগনোসটা আনডায়াগনোসটি থেকে গেল, অনেক হাই লেভেল হয়ে গেল, তার আইওডি পর্যন্ত হয়ে যেতে পারে। সো আমি বলতে পারি যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন আমরা তো ওজিটিটি করে ফেললাম, ওজিটিটি করে এখন আমি কীভাবে বলবো যে কোন মাটা জিডিএম আর কোন মাটা ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। দেখো আমি 2টা টার্ম বললাম, এটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আর এটা হচ্ছে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম বলি ওজিটিটির ভ্যালুটা, সেটা কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে একটু কাট অফ ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যায়। যেমন আমাদের লেভেলটা হবে কত, আমি যদি একটা নর্মাল চিন্তা করি যে আমার জিডিএম নাই, তাহলে আমার লেভেল আসার কথা ওজিটিটির পরে ফাস্টিং আসবে বিলো 5 এবং 2 আওয়ার আসবে আফটার বিলো 8.4 বা 8.5 নিচে আসবে। কত বললাম, ফাস্টিং আসবে বিলো 5 অর 5 এবং 2 আওয়ার আফটার আসবে 8.5 অর বিলো, 8.5 বিলো আসবে। তাহলে জিডিএম কাদেরকে বলবো, জিডিএম আমরা তখনই বলবো যদি ফাস্টিংটা আসে আমার 5.1 থেকে 6.9 এবং 2 আওয়ার আফটার পরে আসে 8.5 থেকে 11 মধ্যে, তখন আমি তাকে বললাম জিডিএম। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ইনস্টিটিউশনে দেখা যায় একটু ভ্যারি করে, তারা 3টা স্যাম্পল নেয়, তারা ফাস্টিং নেয়, 1 আওয়ার স্যাম্পল নেয়, 2 আওয়ার স্যাম্পল নেয়, কিন্তু আমাদের 2টা স্যাম্পল হলেই চলে। যদি আমরা 1 আওয়ার স্যাম্পলটা নেয় সেক্ষেত্রে আমার ভ্যালুটা হতে হবে 10 অর মোর দেন 10। তাহলে 3টা ভ্যালু কী কী বললাম, একটা ফাস্টিং হচ্ছে বিলো 5, 1 আওয়ার আফটার হচ্ছে বিলো 10 এবং 2 আওয়ার আফটার হচ্ছে বিলো 8.5। এই 3টার মধ্যে যদি যে কোনো একটাও তোমার পজিটিভ আসে, ধরো ফাস্টিংটা ইউজুয়ালি আসলো তোমার 5.2 অথবা 2 আওয়ার আফটারটা আসলো 8.5, দেন উই কল্ড হার জিডিএম কেস। এখন দেখো এই জিনিসটা খেয়াল করো, এটা কিন্তু 2 আওয়ার আফটারের পরে ভ্যালুটা হচ্ছে 8.5, এই জিনিসটা আমাদের মাথায় একদম ঢুকায় নিতে হবে। এখানে কিন্তু আমাদের নর্মাল পপুলেশনের থেকে প্রেগনেন্ট মাদের ডিফারেন্সিয়েট পয়েন্টটা, এবং ইউজুয়ালি আমরা ডাব্লিউএইচওটা ফলো করি। এছাড়াও কিন্তু যে অ্যাডা মানে আমেরিকান যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা বিভিন্ন গাইডলাইন ক্যানাডিয়ান, ওদের লাইন মানে ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো কিন্তু আলাদা, বা ইন্ডিয়ারটাও কিন্তু আমাদের থেকে একটু ক্ষেত্রে ডিফার করে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড হিসাবে ডাব্লিউএইচওটা ফলো করি, আমরা ওটাই মনে রাখবো।
এবং অনেক জায়গায় কিন্তু আরেকটা স্যাম্পল বলে যে তোমার ডায়াবেটিস থাকুক বা না থাকুক, ফাস্টিং করার দরকার নেই, 50 গ্রাম গ্লুকোজ খায়, 50 গ্রাম গ্লুকোজ খেয়ে যদি তোমার টেস্ট পজিটিভ আসে তখন ওরা আবার 2 আওয়ার স্যাম্পল, মানে ওজিডিটি আমরা যেভাবে করলাম ফাস্টিং অ্যান্ড 2 আওয়ার আফটার দেন সেভাবে করে। তো আমরা এসব ঝামেলা যাব না, আমরা শুধু হচ্ছে WHO এর ফরম্যাটটা ফলো করব। এখন ডায়াবেটিস ইন প্রেগনেন্সি বা ডিপ, যে এই ওয়ার্ডটা কখন আসবে? এই ওয়ার্ডটা তখনই আসবে যখন আমার ফাস্টিংয়ের ভ্যালুটা আসবে মোর দ্যান 7 বা 7 এবং 2 আওয়ার আফটারটা আসবে মোর দ্যান 11, দেন হচ্ছে আমরা 11.1, তখন আমরা তাকে বলবো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। অথবা তুমি এটা র্যান্ডম কালেক্ট করলা কোনো কারণে পেশেন্টের, যদি তাকে তুমি 11.1 পাও তখনও কিন্তু আমি তাকে বলতে পারি সে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। এখন এই যে আমাদের ডায়াবেটিস, কেন আমরা এত ভয় পাই, কেন আমাদের টেনশনের এত কারণ যে মায়ের এত সমস্যা হতে পারে, বাচ্চার এত সমস্যা হতে পারে। এখন কি কি সমস্যা হতে পারে? একটা হচ্ছে তার ইনক্রিজ পেরিনেটাল রিস্ক হতে পারে, অথবা তার ইনক্রিজ চান্স অফ ম্যাক্রোসোমিয়া, পলিহাইড্রামনিওস, বার্থ ট্রমা এবং রিকারেন্স অফ জিডিএম ইন সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি। বার্থ ট্রমা কী হতে পারে? তার প্রোলং লেবার হতে পারে, শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, এগুলো হচ্ছে বার্থ ট্রমা। এবং আরেকটা জিনিস মাকে অবশ্যই বলে রাখতে হবে যে এই যে মা আপনি জিডিএম, আপনার কিন্তু এই পরবর্তীতে বাচ্চা হওয়ার পরে সেটা ডায়াবেটিসে কনভার্ট করতে পারে, সে কারণে আপনাকে অবশ্যই স্ক্রিনিং করতে হবে। এখন যদি আমার কমপ্লিকেশনগুলোর দিকে চলে যায় যে এফেক্টসটা কী কী ডায়াবেটিসের, এখন যদি ম্যাটার্নাল এফেক্টগুলো দেখি ইন প্রেগনেন্সি, আমরা যখন বলি এটা প্রেগনেন্সিতে বলি, লেভারে বলি, পিউরপিরামে বলি। প্রেগনেন্সিতে কী কী এফেক্ট? প্রেগনেন্সিতে হচ্ছে ইনক্রিজ চান্স অফ অ্যাবর্শন। ধরো একটা মায়ের ফার্স্ট ট্রাইমেস্টারে তার ডায়াবেটিসটা আসছে ভ্যালু 13-14 ফাস্টিংটা, বা 2 আওয়ার আফটার পরে আসলো 18-19, তো তার ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন হওয়ার চান্সটা অনেক বেশি। কারণ কি, এই হাই রেট অফ গ্লুকোজ কনসেন্ট্রেশনের কারণে তার প্লাসেন্টা ইনভেশনটা ঠিকমতো হচ্ছে না, আর প্লাসেন্টা ইনভেশন না হওয়ার কারণে কি হচ্ছে, ব্লাড সাপ্লাইটাও কিন্তু ঠিকমতো হচ্ছে না, এটা একটা কারণ। তারপর আরেকটা হচ্ছে তার প্রিটার্ম লেবার হতে পারে। কী কারণে প্রিটার্ম লেবার হতে পারে? হয়তো তার ইনফেকশন হতে পারে। এই গ্লুকোজটা কিন্তু ইনফেকশন হওয়ার কারণে প্রচুর পরিমাণে দায়ী। তার ভালভোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস হতে পারে। কেন ক্যান্ডিডিয়াসিস হচ্ছে বা ভালভোভ্যাজাইনাইটিসটা হচ্ছে? ভালভোভ্যাজাইনাইটিসটা হচ্ছে যখন একটা মার গ্লুকোজ লেভেলটা অনেক হাই থাকে তখন ভ্যাজাইনাল এপিথেলিয়াম এবং গ্লুকোজ কন্টেন্টটা বেড়ে যায়, এবং সাথে হচ্ছে প্রেজেন্স অফ গ্লাইকোসুরিয়া হয়। এই দুটা কারণে তার ডেভেলপ করে ভালভোভ্যাজাইনাইটিস। তারপর তার কি হতে পারে? তার ইনক্রিজ ইনসিডেন্স অফ প্রিএক্লাম্পসিয়া। কারণ কি, এই ডায়াবেটিসের কারণে তার প্লাসেন্টাটা হাইপার প্লাসেন্টোসিস হয়ে যায়, তখন সেখান থেকে ডেভেলপ করে প্রিএক্লাম্পসিয়া। পলিহাইড্রামনিয়াস হতে পারে। পলিহাইড্রামস কি কারণ, কেন হচ্ছে? লার্জ বেবির কারণে তার প্লাসেন্টাটাও লার্জ, তখন কি তার হচ্ছে ফিটাল হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, বাচ্চাটা পলিউরিয়া হচ্ছে, পলিউরিয়া হয়ে আমার অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। আমরা কি জানি, বাচ্চা লাস্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে কিন্তু এই যে তার ইউরিন ভলিউমটা সেটা কিন্তু অ্যামনিওটিক ভলিউম মানে বাড়াতে হেল্প করে, বা অ্যামনিওটিক ভলিউমটার মেজারটা ঠিক রাখে। তার ফলে যখন তার পলিউরিয়া হচ্ছে তখনও কিন্তু তার অ্যামনিওটিক ফ্লুইডটা বেড়ে পলিহাইড্রামনিয়াস হওয়ার চান্স আছে। ম্যাটার্নাল ডিস্ট্রেস আছে, আমি প্রথমেই বললাম যখন তোমার অ্যামনিওটিক ফ্লুইডটা বেড়ে যাবে তখন কি হবে, তখন কিন্তু সে ডায়াফ্রামকে ইরিটেশন করবে, ইরিটেশন করার ফলে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হওয়ার চান্স আছে। তবে এখন যেহেতু করোনা টাইম, সুতরাং একটা মার যখন রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, প্রথম সে ডায়াবেটিক মাদার হইলেও আমার কিন্তু প্রথম সাসপেকশনটা আনতে হবে কোভিড-19। এটা একটু এই কারণে বলে রাখলাম, যদিও প্রসঙ্গের বাইরে, তবু মাথায় রাখার জন্য। এখন ডিউরিং লেবারে কী হতে পারে? ডিউরিং লেবারে তার প্রোলঙ্গেশন অফ লেবার হবে, যেহেতু বিগ বেবি, শোল্ডার ডিস্টোসিয়া হবে, পিপিএইচ হবে, পেরিনিয়াল ইনজুরি হবে। পিপিএইচ কেন হচ্ছে? দেখো, যখন আমার বেবিটা বড় তখন কি তার ইউটেরাইন সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে। যখন ইউটেরাইন সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, যখন বেবিটা ডেলিভারি হয়ে গেল, সেই সারফেস এরিয়াটা কিন্তু কন্ট্রাকশন হতেও একটু টাইম নেবে। দ্যাটস ওয়াই কিন্তু আমার পোস্টপার্টাম হেমোরেজের চান্সটাও বেশি। অপারেটিভ ইন্টারফারেন্স মানে এইসব মায়েদের ক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশনটাও খুব বেশি হয়। পিউরপিরামে কী হবে? পিউরপিরামে সেপসিস হবে, পিউপাল সেপসিস হতে পারে, ল্যাকটেশন ফেল হতে হবে। এবং আমার পিউরপিরামে যেসব মায়েরা ডায়াবেটিস এবং স্পেশালি সুগারটা আনকন্ট্রোল, তাদের কিন্তু ওন্ড ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি। দেখবা যখনই আমরা ওন্ড ইনফেকশনে কোনো হিস্ট্রি নেই,
ধরো একটা নর্মাল কেসও, সার্জারি কেসও, তার একটা ওটি হয়েছে, আমরা কিন্তু তাকে যখন দেখি ওনার ডায়াবেটিসটা নট কন্ট্রোল বা কন্ট্রোল হওয়ার পরেও কিন্তু আমাদেরকে অনেক মেজার নিতে হয়, দেখবে কিন্তু তার কিন্তু ইনফেকশনের চান্স বেশি। সেই কারণে কিন্তু আমরা প্রথম থেকেই অ্যান্টিবায়োটিকের ডোজটা বা তাকে বলি যে আপনি সাইট্রিক অ্যাসিড কন্টেনিং যে ফ্রুটগুলো সেগুলো একটু বেশি বেশি করে খাবেন, এবং ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড এগুলো কিন্তু আমরা অ্যাড করে দিই। এখন ফিটাল কি কমপ্লিকেশন হতে পারে? ফিটাল কমপ্লিকেশন প্রথম হবে আমার ফিটাল ম্যাক্রোসোমিয়া। ফিটাল ম্যাক্রোসোমিয়াটা কেন হচ্ছে? সেটা হচ্ছে ম্যাটার্নাল হাইপারগ্লাইসেমিয়া। যখন একটা মার হাইপারগ্লাইসেমিয়া হবে সেটা কিন্তু প্লাসেন্টা দিয়ে ট্রান্সফার হয়ে ফিটাল হাইপারগ্লাইসেমিয়া হবে। তো যখন আমরা ফিটাল হাইপারগ্লাইসেমিয়া পাবো, যখন আমরা ফিটাল হাইপারগ্লাইসেমিয়া পাবো তখন কিন্তু তার প্যানক্রিয়াসের যে সেলগুলা সেগুলোও স্টিমুলেশন হবে এবং প্যানক্রিয়াসটাও লার্জ হবে, প্রচুর ইনসুলিন সিক্রেশন হবে। ইনসুলিন সিক্রেশন হয়ে কী করবে, সে কার্বোহাইড্রেটটাকে অ্যাবজর্বশন মানে ইউটিলাইজেশন করতে চাবে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড প্রডিউস করবে। এই যে ফ্যাটি অ্যাসিডটা হলো সেটা তখন অ্যাকুমুলেশন হবে। অ্যাকুমুলেশন হয়ে কোথায় কোথায় হচ্ছে সেগুলো ইউজুয়ালি শোল্ডারে বেশিরভাগ খেতে হয়। সেই কারণে কিন্তু এই ম্যাক্রোসোমিক বেবিদের শোল্ডার ডিস্টোসোমিয়া হওয়ার চান্স অনেক বেশি। আরেকটা কী হতে পারে, এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলা সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ ট্রাইগ্লাইসাইড সিনথেসিসটা করে, সেটা করে অ্যাডিপোসিটি করে। এই দুইটা কারণে ফিটাল ম্যাক্রোসোমিয়া হওয়ার চান্স বেশি। আমাদের স্টুডেন্টদের ইউজুয়ালি কিন্তু নামগুলো বলতে পারলেই এনাফ। এখন জিজ্ঞাসা পারো যে কেন এত এক্সপ্লেনেশন বলতেছি? এক্সপ্লেনেশনগুলো এগুলোই বলতেছি, যখন এক্সপ্লেনেশনটা জানবা, ফিজিওলজির জিনিসটা বুঝতে পারবা, তখন দেখবা কি জিনিসটা পড়ার প্রতি একটা আগ্রহ থাকবে এবং মনে রাখতে সুবিধা হবে। আমাদের এতগুলো এক্সপ্লেনেশন জানার কোনো দরকার নাই, জাস্ট শোনো। শুধু তুমি যদি নামটা বলতে পারো ফিটাল ম্যাক্রোসোমিয়া আর এই প্রলং লেবার, শোল্ডার ডিস্টোসিয়া, পিপল সেপসিস, ল্যাকটেশন ফেলার, আমরা অনেক খুশি। কিন্তু এক্সপ্লেনেশনটা জানলে তোমার সব কিছুতেই সুবিধা, তোমার একটু পড়ার আগ্রহটাও বাড়বে। দ্যাটস ওয়াই আমি এগুলো বলে যাই। এখন কনজেনিটাল ম্যালফরমেশন, প্রত্যেকটা মার যখন ডায়াবেটিস থাকবে তখন কিন্তু তার কনজেনিটাল ম্যালফরমেশনটা 3 গুণ থেকে এর বেশি হতে পারে। এখন কেন হতে পারে? হয়তো তার জেনেটিক সাসেপ্টিবিলিটি, তার ফ্যামিলিতে একটা রিলেশনই থাকছে, যে কোনো কারণে তার ফ্যামিলিতে কনজেনিটাল অ্যানোমালিটা পারসিস্ট করতেছে, বা হাইপারগ্লাইসেমিয়াটা খুব বেশি, অ্যারাকোনিডিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, কিটোন বডি অ্যাক্সেস, সোমাটোমেডিন ইনহিবিশন, ফ্রি অক্সিজেন রেডিক্যাল, এই 6টা কারণে আমার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স খুব বেশি। এবং আমরা যদি দেখি যে কনজেনিটাল অ্যানোমালিগুলো, এর মধ্যে কিন্তু মেজর যে কনজেনিটাল অ্যানোমালি সেটার লিস্টই আছে প্রায় 19টা। সেগুলোর মধ্যে কি কি আছে? সেগুলোর মধ্যে আছে সিএনএস ডিসঅর্ডার, সিভিএস ডিসঅর্ডার, রেনাল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যান্ড আদার্স। দেখো কার্ডিওভাস্কুলার মধ্যে কিন্তু আমার ফ্যালোট্র্যাক্টারোজি, ভিএসডি, এসডি, সিএনএসের মধ্যে এনএনকেফালি, মাইক্রোকেফালি, নিউরাল টিউব ডিফেক্ট, রেনালের মধ্যে ডাবল ইউরেটার, হাইড্রোনেফ্রোসিস, পলিসিস্টিক কিডনি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের মধ্যে ওমফালোসিল, ডিউরাল অ্যাট্রেসিয়া এবং আদার্সের মধ্যে সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি। দেখো আমাদের একটা মা যখন ডায়াবেটিস হচ্ছে তার কত কত কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স থাকে। এবং একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ধরো একটা পেশেন্টের আল্ট্রাসোনোগ্রামে একটা কনজেনিটাল অ্যানোমালি ধরা পড়ছে, তখন কিন্তু তার আদার কোনো অর্গানে আর কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কি না সেটা অবশ্যই খেয়াল করতে হবে। কারণ অ্যানোমালিগুলো সাধারণত একা থাকে না, সে সব বিভিন্ন অর্গানগুলোকে মানে ইনভলভ করে। সুতরাং যার হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট আছে তার সাথে হয়তো তার হার্টেরও একটা ডিফেক্ট থাকতে পারে। সেই কারণে আমরা যখনই একটা অ্যানোমালি পাবো অবশ্যই আদার কোনো অ্যানোমালি আছে কি না সেটা সর্ট আউট করে নেব। এখন ফিটাল বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার সময় কী কী হতে পারে বা বাচ্চার আর কী প্রবলেম হতে পারে? কনজেনিটাল অ্যানোমালি তো বললাম, বার্থ ইনজুরি, গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, তারপর ফিটাল ডেথ হতে পারে। ফিটাল ডেথটা ইউজুয়ালি কেন হয়? ফিটাল ডেথটা হয় হাইপোক্সিয়া এবং ল্যাকটিক অ্যাসিডোসিসের কারণে। এছাড়া নিউনাটাল কিছু কমপ্লিকেশন হয়, এবং প্রথম কমপ্লিকেশন যদি আমরা ধরি সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। কেন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে? ধরো একটা মার ম্যাটার্নাল হাইপারগ্লাইসেমিয়া, এই হাইপার গ্লুকোজটা তোমার ট্রান্সফার হচ্ছে প্লাসেন্টা দিয়ে, বাচ্চারও হাইপারগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ কন্টেন্টটা বেড়ে যাচ্ছে, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। যেই বেবিটা ডেলিভারি হয়ে গেল, প্লাসেন্টার আউট মানে কর্ডটা কেটে ফেললা, তখন কি হলো? মার থেকে কিন্তু কোনো গ্লুকোজ বাচ্চার শরীরে আর যাচ্ছে না,
ফলে কি হচ্ছে, বাচ্চার লিভারে যে গ্লুকোজটা ছিল সেটা কিন্তু ব্রেকডাউন হচ্ছে। কারণ তখন কি বাচ্চা কিন্তু অলরেডি অ্যাডাপ্টেড হয়ে গেছে যে মার থেকে গ্লুকোজ বেশি, বাচ্চার গ্লুকোজ প্রোডাকশন বেশি, সেই হিসাবে তার প্যানক্রিয়াসটা হাইপারট্রফি হয়েছে, বিটা সেলগুলা ইনসুলিন সিক্রেশনটা বেড়ে গেছে। দ্যাটস ওয়াই তার কি হলো, তার যে সেই অ্যাডাপ্টেশনটা, সেই অ্যাডাপ্টেশনের কারণে ইনসুলিন সিক্রেশনটা হচ্ছে এবং বডিতে যে স্টোরটা ছিল, মানে যে গ্লুকোজটা অলরেডি স্টোর ছিল, সেটা কিন্তু ব্রেকডাউন হতে হতে তার অলরেডি হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। এটাই হচ্ছে বাচ্চাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার মেইন কারণ, এবং সেটা হচ্ছে যারা বাচ্চার মায়েরা জিডিএম বা ডিএম তাদের হওয়ার চান্সটা খুব বেশি অন্যান্য জেনারেল মাদের তুলনায়। এছাড়া কী হতে পারে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, হাইপার বিলিরুবিনিয়া হতে পারে, পলিসাইথেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। দেখো আমরা যদি একটু হাইপোর রিলেশনগুলো মনে রাখি, গ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, তিনটা হাইপো চলে গেল, হাই কি আসছে, হাইপার বিলিরুবিনিমিয়া, সাথে কি আমরা বললাম রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, দেন কার্ডিওমায়োপ্যাথি। এগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো কমপ্লিকেশান হয়ে গেল। লং টার্ম এফেক্ট কী? লং টার্ম এফেক্ট হচ্ছে যার মায়েরা ডায়াবেটিস সেই সব বাচ্চাদের কিন্তু ভবিষ্যতে ওবেসিটি, মেটাবলিক সিনড্রোম, নিউরোসাইকোলজিক্যাল এফেক্ট এবং ডায়াবেটিস এগুলো হওয়ার চান্স অনেক অনেক বেশি। এখন আমরা যখন ম্যানেজমেন্টে চলে আসি, আমাদের কমপ্লিকেশনগুলো শেষ, তো ম্যানেজমেন্টে আসার আগে তো প্রথমেই আমার দেখতে হবে যে আমার লেভেলটা কত। তো ইউজুয়ালি আমরা যখন ডায়াবেটিস মার প্রথম ধরা পড়ে জিডিএম বা ডায়াবেটিস, তখন কিন্তু আমার মাকে বলে দিই আপনি এটা বাসায় গ্লুকোমিটার কিনে নেবেন এবং টেস্ট করে দেখবেন আপনার ভ্যালুটা কীরকম থাকে। তো সে ইউজুয়ালি 3 দিন পর পর টেস্টগুলো করে চেক করে বাসায়। তো এখন বাসায় চেক করার সময় কিছু গ্লুকোমিটার থাকে মিলিগ্রাম পার ডিএলে, কিছু গ্লুকোমিটার থাকে মিলিমোল পার লিটারে। এখন দেখো আমি যখন ফার্স্টেই বলে গেলাম তখন কিন্তু আমি বললাম সব মিলিমোল পার লিটারে। এখন গ্লুকোমিটার যখন সে তোমার কাছে রিডিংটা দেখাচ্ছে, ধরো 2 সপ্তাহ পরে পেশেন্টটা তোমার কাছে ভিজিটে আসছে, তোমাকে দেখাচ্ছে তার লেভেলগুলো সবগুলো মিলিগ্রাম পার ডিএলে। এখন আমরা তো মিলিমোল পার লিটার মুখস্থ করে আসছি, মিলিগ্রাম পার ডিএল তো মুখস্থ করি নাই। সেই মুহূর্তে আমি কিভাবে ডায়াগনোস্ট করবো যে তার ভ্যালুটা কি নর্মাল আছে কি নর্মাল নাই? এটার একটা ফর্মুলা আছে, এটাও কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছিলাম। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল যে 18-এর একটা খেলা। আমরা যদি 1 মিলিমোল পার লিটার ইকুয়াল টু 18 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন একটা মা যদি তোমাকে এসে বলে যে তার 2 আওয়ার পরে আসছে 140 মিলিগ্রাম পার ডেসিলিটার, তাকে আমি কি করব? তাকে আমি 18 দিয়ে ভাগ করে দেব। ভাগ করে দিয়ে আমি তাকে বলে দিব যে আপনার এটা হচ্ছে এত মিলিমোল, আপনারা কন্ট্রোলে আছেন। অথবা তুমি তাকে বলে দিতে চাচ্ছ মা আপনি এই লেভেলের মধ্যে রাখবেন, ঠিক আছে? এখন তো ওনার মেশিন তো মিলিগ্রাম পার ডেসিলিটার, উনি তো মিলিমোল পার লিটার হিসাব বুঝবে না, তখন তুমি কি করবা? আমাদের টার্গেট ভ্যালু হচ্ছে ফাস্টিংটা আমরা রাখার চেষ্টা করব বিলো 5.1 এবং 2 আওয়ারটা রাখার চেষ্টা করব বিলো 6.7। তাহলে আমি কি করলাম, এই 5.1-এর সাথে 18 ক্যালকুলেট করে বলে দিলাম, 2 আওয়ার সাথে 6.7 ইন্টু 18 ক্যালকুলেট করে বলে দিলাম। তাহলে মাটার জন্য ইজি হবে যে হ্যাঁ আমাকে এর মধ্যে রাখতে হবে আমার সুগার লেভেলটা। আচ্ছা, এখন কি হলো, আমরা ম্যানেজমেন্টে কি পড়ি? আমরা ইউজুয়ালি ম্যানেজমেন্টে সবসময় বলি 3D। 3D কি? ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগস। প্রথমে আমরা কি বললাম, ডিসিপ্লিন এবং ডায়েটটা দিয়ে তাকে চেষ্টা করব কন্ট্রোল করা। সে কি করবে? তাকে আমি বলবো আপনি একটু এক্সারসাইজ করবেন। সে কি এখন দৌড়াবে, জগিং করবেন না? সে কি করবে? তাকে আমরা বলবো অন্তত দিনে আপনি 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। সেটা আপনি যখনই পারেন, হয় একবারই 30 মিনিট হাঁটতে পারেন, অথবা আপনি প্রত্যেকবার খাওয়ার পরে 10 মিনিট করে হাঁটতে পারেন। এখন ধরো তোমার একজন রিলেটিভ এসে জিজ্ঞাসা করলো যে আসলে আমি তো এখন করোনার জন্য কোথাও যেতে পারতেছি না, আমি বাইরে হাঁটতে যেতে পারি না, এদিক দিয়ে আমার সুগার লেভেলটা হাই হয়ে যাচ্ছে, আমি কী করবো? তখন আমি তাকে অ্যাডভাইস করে দিব বা আমরা বলে দিব যে আপনি খাওয়ার পরে 10টা মিনিট বাসায় হাঁটেন না, জাস্ট গুনে 10টা মিনিট হিসাব করে বাসায় হাঁটেন, দেখবেন আপনার সুগার লেভেলটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। কিন্তু সেটা 3 বেলা 3 into 10 30 মিনিটস হয়ে গেল, তার হাঁটাটাও কমপ্লিট হয়ে গেল, তার সুগার লেভেলটাও ফল করবে। এটা একটা তার জন্য অ্যাডভাইস। এরপর আর কি, তাকে আমরা বলবো আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা 6 ভাগে খাবেন। 6 ভাগে আমরা তো কী জানি, আমরা ইউজুয়ালি খাই 3টা মেইন মিল, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, আর একটু যে 11টার দিকে একটু স্ন্যাক্স খাই, আবার 5টার দিকে একটু স্ন্যাক্স খাই। তো 5টা মিল হলো, আরেকটা মিল কোত্থেকে আসলো?
লাস্ট যে 6 নাম্বার মিলটা সেটা আসবে বেড টাইমে। কারণ কি, যদি একটা মা বেড টাইমে না খায় তার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স অনেক বেশি। তাই আমরা তাকে অবশ্যই বলি আপনি বেড টাইমে 1 গ্লাস দুধ সাথে একটা ছোট্ট পাউরুটি বা বনরুটি, অবশ্যই চিনি ছাড়া, সেরকম কিছু খেয়ে নেবেন, অথবা 2 টুকরো বিস্কিট খেয়ে রাত্রে ঘুমাতে যাবে। তাহলে ইউজুয়ালি মাগুলো কী করবে, 9টার মধ্যে খেয়ে ফেলবে। খেয়ে যখন রাতে ঘুমাতে যাবে 11টা বা 11:30টার দিকে, তখন সে 1 গ্লাস দুধ খেলো এবং সাথে একটা বনরুটি বা 2 টুকরো বিস্কিট খেয়ে নিল। এটাই হচ্ছে তার 6টা মিলের হিসাব। এখন আমরা কি করব, যে আমরা কাকে কিভাবে ক্যালোরি হিসাব করতে দেবো। আমরা তো ইউজুয়ালি এটা বলে দিই আপনি এত কিলো ক্যালোরি পার ডে হিসাবে খাবেন, বা আমরা বলি এমনিতে প্রেগনেন্সিতে একটু কিলো ক্যালোরিটা বেশি লাগবে। এখন আমার তো ডায়াবেটিস, আমাকে তো কিলো ক্যালোরিটা একদম ক্যালকুলেট ওয়েতে খেতে হবে। কি করব আমি বলবো, যদি আমি দেখি তার বিএমআইটা, অবশ্যই বিএমআইটা কখন, তার প্রেগনেন্সিতে, প্রি প্রেগনেন্সি যে বিএমআইটা, নট এখনকার বিএমআই, কারণ এখনকার তো তার বিএমআই একটু হাই থাকতেই পারে। তার প্রি প্রেগনেন্সি বিএমআইটা যদি 18.5 থেকে 22.9 বা ধরো 25ই হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো, আপনি 30 থেকে 38 কিলো ক্যালোরি পার কেজি পার ডে হিসেবে খাবেন। যদি সে ওভার ওয়েটের মানুষ হয়, তাকে আমরা বলবো 25 থেকে 30 কিলো ক্যালোরি পার ডে হিসেবে খাবেন। যদি ওবেস হয়, তাকে আমরা বলে দেবো 30 থেকে 33 কিলো ক্যালোরি পার খাবেন। আর যদি সে আন্ডার ওয়েট হয়, তখন তাকে 35 থেকে 40 কিলো ক্যালোরি পার ডে হিসাবে খাবে। আমরা যদি আর কিছু মনে রাখতে না পারি, আমরা এই হিসাবে রাখবো 30, 25, 35, 40। এই যদি 4টাও মনে রাখতে পারি, ইটস এনাফ, আমাদের বলতে সুবিধা হবে। এখন ডিস্ট্রিবিউশনটা কীভাবে করব। ডিস্ট্রিবিউশনটা করব আমরা যদি দৈনিক ধরো পুরো যে মিলটা বা কিলো ক্যালোরিটা হিসাব করছে, তাকে যদি 100 ভাগ করি, সেই 100 ভাগের 10 to 15% নিব ব্রেকফাস্টে, লাঞ্চে খাবো 20 থেকে 30%, ডিনারে খাবো 30 থেকে 40%, এবং স্ন্যাক্সগুলোতে নিব 0 থেকে 10%। এখন কেন লাঞ্চ থেকে ডিনারে বেশি, দেখো আমাদের নাইট টাইমটা কিন্তু অনেক প্রলং, সেই কারণে আমরা আমাদের কিলো ক্যালোরিটাও ডিনার টাইমে একটু বেশি দিচ্ছি, 30 থেকে 40%। এবং কম্পোজিশন কী বলে, আমরা তো অলওয়েজ বলি এটা ব্যালেন্সড ডায়েট। এখন ব্যালেন্স ডায়েটটা কীরকম হবে, কার্বোহাইড্রেটটা হবে 40 থেকে 50%, প্রোটিনটা হবে 20%, ফ্যাট হবে 30 থেকে 40%, এবং সেই 30 থেকে 40%-এর মধ্যে 10% হবে স্যাচুরেটেড ফ্যাট। এখন আমরা সেই ডায়েট দিলাম, ডিসিপ্লিন দিলাম, 2 উইকস পরে তাকে আসতে বললাম, এসে দেখলাম যে তার কিছুতেই গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল হচ্ছে না, তখন কি আমাকে তখন ড্রাগসে চলে যেতে হবে। এখন প্রেগনেন্ট লেডিসদের ক্ষেত্রে ড্রাগসকে, যদিও বাইরের কান্ট্রিগুলোতে বা আমাদের প্রোটোকলে চলে আসছে যে মেটফর্মিন আমরা ইউজ করতে পারি বা গ্লিভেন ক্যামেট দিতে পারি, এই 2টা ড্রাগসই হচ্ছে ওরালের মধ্যে সেফ, কিন্তু আমরা এটা ইউজ করি না এখন পর্যন্ত, কারণ বলা হয় যেটা প্লাসেন্টা ক্রস করে এবং কোন টেরাটোজেনিক এফেক্ট নাই, তবুও আমরা এই 2টা আসান্দে অ্যাভয়েডই করতেছি, আমরা ইনসুলিনটা ইউজ করতেছি। এখন ইনসুলিন যখন তুমি দিবা, তখন সে কীভাবে দিবা, প্রত্যেকটা ট্রাইমেস্টার ওয়াইজ ভাগ করা আছে। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা শুরু করি 0.8 ইউনিট পার কেজি পার ডে, সেকেন্ড ট্রাইমেস্টারে দিই আমরা 1 ইউনিট পার কেজি পার ডে, আর থার্ড ট্রাইমেস্টারে দিই 1.2 ইউনিট পার কেজি পার ডে। আচ্ছা কেন ফার্স্ট ট্রাইমেস্টার কম, থার্ড ট্রাইমেস্টার বেশি? দেখো ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু একটা লেডির খুব বেশি নশিয়া অ্যান্ড ভমিটিং থাকে, তার কিন্তু ইনটেকটা এমনিতেই কম, তো তুমি যদি তখনই ইনসুলিন, তার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই ট্রাইমেস্টার ওয়াইজ বাড়াইছি। এবং তারপর আমরা ইউজুয়ালি শুরু করি শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে, যেন এটা কন্ট্রোল করতে না পারলে সাথে আমরা অ্যাডিশনালি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনটা অ্যাড করি। ইউজুয়ালি লং অ্যাক্টিং ইনসুলিনটা এই ক্ষেত্রে দেওয়া হয় না। এখন একটা মাকে আমি অ্যান্টিনেটাল কেয়ারে কী করব, যেহেতু ডায়াবেটিস বা হাইপার টেনশন এটা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি, আমরা ইউজুয়ালি মাকে বলি, আমাদের কিন্তু WHO বলে দিচ্ছে 4টা অ্যান্টিনেটাল ভিজিট ইজ এনাফ আমাদের মতো দেশের জন্য, ডেভেলপিং কান্ট্রির জন্য। তো আমরা এখানে কী করবো, যেহেতু হাই রিস্ক মাদার, সেক্ষেত্রে আমরা বলি যে আপনার 28 উইকস পর্যন্ত প্রতি 2 সপ্তাহ পরপর আমাদের কাছে ভিজিটে আসবেন, এবং এরপরে হচ্ছে 1 উইকস পরপর আসার চেষ্টা করবেন। এছাড়া আমরা একটা অ্যানোমালি স্ক্যান করি, অ্যানোমালি স্ক্যান আসলে প্রত্যেকটা প্রেগনেন্ট লেডির ক্ষেত্রেই এখন ইম্পর্ট্যান্ট, যেহেতু আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হ্যাজার্ড আছে, আমরা প্রচুর মোবাইল ফোনে কথা বলি, আমরা ওয়াইফাই ইউজ করতেছি, আমরা মাইক্রোওয়েভ ওভেন ইউজ করতেছি, সেখান থেকে রেডিয়েশন হ্যাজার্ড হচ্ছে, প্লাস আমাদের চারপাশে অনেক পলিউটিং সাবস্টেন্স আছে, আমরা জানি না। দ্যাটস ওয়াই কিন্তু অ্যানোমালি স্ক্যানটা আমরা এখন ম্যান্ডেটরিলি সবগুলো মাকেই করি। কখন করি? আমরা ইউজুয়ালি করি 18 থেকে 22 উইকসে। কেন আমরা এই টাইমটা প্রেফার করি? কারণ এই টাইমে আমার ডিফেক্টগুলো বোঝাটা খুব ইজি হয়।
আর একটা করি সাথে ফিটাল ইকো, কারণ আমরা পড়লাম যে অনেকগুলা মেজর ডিফেক্ট আছে এবং এর মধ্যে হচ্ছে কার্ডিয়াক ডিফেক্টগুলো। সেই কারণে আমরা 24 থেকে 26 উইক্সের মধ্যে একটা ইকো করি, কারণ ওই সময় হচ্ছে হার্টের যে চেম্বার, 4টা চেম্বার মানে অ্যাট্রিয়া ভেন্ট্রিকল এগুলা খুব বোঝার সুবিধা হয়। এরপরে হলে আবার বোঝাটা টাফ হয়ে যায়। এখন আমি এটা মাকে কী করবো, আমি সেই অনুযায়ী আমার ইনসুলিনটা চেক দিব, গ্লুকোজটা অ্যাডজাস্ট করতে হবে সেভাবে আমরা বলে দিব। প্রতি 2 সপ্তাহ পর পর আসলো, সে তার রিপোর্টগুলো নিয়ে আসলো, আমরা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে দিলাম। এখন ডেলিভারি টাইম চলে আসলো। ডেলিভারি টাইমে আমি কি করব? ডেলিভারি টাইমে কি কেমন কি নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে? আমাদের কি মনে হয়? আসলে দুইটাই পসিবল। যদি একটা মার আগের থেকেই হিস্ট্রি থাকে, তার আগে একটা সিজার হয়েছে, এখন ডায়াবেটিসটা আনকন্ট্রোলড, দেন কিন্তু আমি তখন আর সিজারের মানে নর্মাল ডেলিভারির চেষ্টা করব না। যদিও আমাদের ভ্যাজানাল বার্থ আফটার সিজার সেকশন বা ভিব্যাক বলে একটা টার্ম আছে, কিন্তু আমরা এখানে অবশ্যই যেহেতু আনকন্ট্রোলড ডায়াবেটিস মাইটাস আমরা সিজারই প্রেফার করব। কিন্তু যার একটা প্রাইমারি গ্যাভিডা মা, তার বাচ্চার ওয়েটটা ঠিক আছে, তার সুগারটা কন্ট্রোল, দেন কিন্তু আমি একটা নর্মাল ভ্যাজানাল ডেলিভারি ট্রায়াল দিতেই পারি। কি কি দেখবো তখন? তখন দেখবো তার স্কোরটা কেমন, মানে বিশপ স্কোরিং করে দেখবো যে আসলে এটা ফেভারেবল কিনা, ফেভারেবল সার্ভিস কিনা, বাচ্চাটার ওয়েটটা ঠিক আছে কিনা, মানে কোনো ম্যাক্রোসোমিয়া ডেভেলপ করছে কিনা, পেলভিক অ্যাডিকোয়েসি আছে কিনা। এখন যদি তার কন্ট্রাক্টেড পেলভিস পাই, তাহলে তো আমি তাকে অবশ্যই আর এনভিটি ট্রায়ালে দিব না। তার কোনো ম্যাল প্রেজেন্টেশন আছে কিনা, হয়তো তার ট্রান্সভার্স লাই আছে, তখন তো আমি চেষ্টা করব না। যদিও বলি ট্রান্সভার্স লাই থাকলে আমি একটা এক্সটার্নাল ক্যাফালিক ভার্সান করতে পারি, কিন্তু ইউজুয়ালি আমরা এগুলো অ্যাভয়েড করি। অথবা একটা মার হিস্ট্রি দিল, আগে তার 2-3টা অ্যাবর্শন আছে, মানে ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি, তখনও কিন্তু আমরা এনভিডি ট্রায়াল দিব না। এখন ইন্ডাকশন কীভাবে করতে পারি? ইন্ডাকশন আমরা হচ্ছে স্ট্রিপিং মেমব্রেন করতে পারি, এআরএম করে দিতে পারি, অক্সিটোসিন দিতে পারি, সার্ভাইকাল রাইপেনিং করতে পারি। এখন যেটা খেয়াল রাখতে হবে, যখন আমি একটা মাকে ট্রায়াল দিব মানে ইন্ডাকশন দিব, তখন কী কী করতে হবে? তাকে তো আমার সুগারটাকে অ্যাডজাস্ট করতে হবে। সুগারটা যদি আমার সে শুধু ডায়েট বা ডিসিপ্লিনিক ভালো থাকে, যেটাকে আমরা বলি মেডিকেল নিউট্রিশন থেরাপি, সেক্ষেত্রে আমার যেদিন ইন্ডাকশান, ডে অফ ইন্ডাকশানে আমি 4 to 6 আওয়ারলি আমার সুগারটা দেখতে থাকবো। আর যদি সে ইনসুলিনে হয়, মানে ইনসুলিন নিতে থাকে, তাহলে তাকে অবশ্যই আওয়ারলি চেক করব। এবং রাতের ইনসুলিনটা নেওয়ার পর সকালে, মানে যেদিন আমি ইন্ডাকশানটা দিব বা ট্রায়ালটা চিন্তা করতেছি, সেদিন কিন্তু আমি সকালে কোনো ইনসুলিন দিব না। তার বদলে আমি ইউজ করব একটা ড্রিপ কি আমরা হচ্ছে একটা 5% গ্লুকোজ মানে ডিএনএস বা ডিএ চালু করে দিই, এর মধ্যে আমরা ইনসুলিনটা দিই। ইউজুয়ালি ডিএটাই প্রেফার করা হয়। এখন সেই ইনসুলিনটা আমরা কীভাবে দিই? সাধারণত বলা হয় যে ইনসুলিন পাম্প ইজ প্রেফারেবল। যদি সেটা করতে পারা যায় সেটা অবশ্যই ভালো। এবং আমার এখানে যদি ধরো সিজারিয়ান সেকশন লাগে, বা আমার এখন তো পেন এপিডুরাল অ্যানাস্থেসিয়া সিস্টেম আছে, সেগুলো দিতে পারি। এবং সিজারও যদি করি, আমি এপিডুরাল বা রিজনাল মানে স্পাইনাল অ্যানাস্থেসিয়া ইউজ করতে পারি। এখন সিজারের দিন আমি কি করব? অবশ্যই সে তার নাইট ডোজ অফ ইনসুলিনটা নিল, সকালে ইনসুলিনটা নিবে না। এবং আমাকে চেক করতে হবে যে তার ইনসুলিন লেভেলটা মানে গ্লুকোজ লেভেলটা 4 থেকে 7 মিলিমোল পার লিটারের মধ্যে থাকতে হবে, এটার বেশি না। কিন্তু এখানে দেখো আমরা কিন্তু একটু লিভারাল করলাম, ওখানে ছিল 5.1 আর 6.7 হচ্ছে টার্গেট, তো এখানে আমরা রেঞ্জটা দিলাম 4 থেকে 7 মিলিমোল পার লিটার। এবং 4-এর নিচে যখনই নামবে তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, তখন কিন্তু পেশেন্ট ইজ ডায়াগনোসড অ্যাজ হাইপোগ্লাইসেমিয়া। এখন আরেকটা কী করবো, আমরা তো মনিটর ব্লাড গ্লুকোজটা দেখতেছিলাম, এবং সকালে যে ফার্স্ট কেস, ইউজুয়ালি আমরা ফার্স্ট কেসটাকেই সাধারণত মানে ডায়াবেটিস মাকে রাখার চেষ্টা করি। এখন ডেলিভারি হয়ে গেল, এখন কি হবে? এখন পিরপিরামে আমরা কি করব? পিরপিরামে হচ্ছে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, বললাম কারণ তার হচ্ছে হাই রিস্ক অফ চান্স অফ ইনফেকশন, সে কারণে আমাকে অ্যান্টিবায়োটিক ডোজটা ঠিকমতো এনশিওর করতে হবে। ইনসুলিন রিকোয়ারমেন্টটা আমি কী করবো? ইউজুয়ালি যখন বেবি ডেলিভারি হয়ে যায় এবং প্লাসেন্টাটা মানে ডেলিভার্ড হয়ে যায়, প্লাসেন্টা থেকে কিন্তু আমার এই যে অ্যান্টি ইনসুলিন হরমোনগুলো, মানে এই যে কর্টিসল, হিউম্যান প্লাসেন্টা ল্যাক্টোজেন, এইচপিএল, মানে সেগুলো কিন্তু সিক্রেট হয়। তার মানে যখন আমার প্লাসেন্টা ডেলিভারি হয়ে গেল, তখন আমার কর্টিসলও নাই, এইচপিএলও নাই, তার কি হলো? অ্যান্টি ইনসুলিন হরমোনগুলো নাই। তার ফলে আমাদের প্যানক্রিয়াস যতটুকু অ্যাক্টিভিটি ছিল সেটা দিয়ে কাজ চলতেছে, তার ফলে আমাদের ইনসুলিনের চাহিদাটা কিন্তু কমে আসে, রেজিস্ট্যান্সটা কমে আসতেছে। তখন আমরা কি করি? ইউজুয়ালি ফার্স্ট 24 আওয়ারে আমরা কোনো গ্লুকোজ টেস্ট দেখি না, মানে ব্লাডের ক্যাপিলারি ব্লাড লেভেল গ্লুকোজটা কত সেটা দেখি না। 24 আওয়ার পরে আবার আমরা স্যাম্পল দিই, স্যাম্পল দিয়ে দেখি কতটুকু। এবং যে মাটা
প্রেগনেন্সিতে যতটুকু ইনসুলিন নিত সে কিন্তু বেবি হওয়ার পর তার ইনসুলিন রিকোয়ারমেন্টটাও কিন্তু হাফ থেকে 1/3 চলে আসে। সেটি আমাকে খেয়াল করতে হবে। তখনও যদি আমি আগের ডোজে ইনসুলিনটা দেই তাহলে কিন্তু মাটার হাইপোগ্লাইসেমিক হওয়ার চান্স খুব বেশি। এই জিনিসগুলো আমাকে খেয়াল করতে হবে। এবং মাকে বলতে হবে অবশ্যই ব্রেস্ট ফিডিং এনকারেজ। কেন? যখন ব্রেস্ট ফিডিং করবে তখন কিন্তু কি হবে, তার ক্যালোরিটা লস হবে। এই ক্যালোরি লসটাও কিন্তু আমার গ্লুকোজ এক্সপেন্ডিচারে হেল্প করবে। তার ফলে কি আমার ইনসুলিন রিকোয়ারমেন্টটা কমে যাবে। এবং 6 সপ্তাহ পর অবশ্যই একটা মাকে ওজিটিটি করতে বলবো এবং বলবো আপনি ইয়ারলি একটা ওজিটিটি করে দেখবেন, কারণ এইসব মায়েদের ফিউচারে ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি। এখন বাচ্চাটা কী করবো? বাচ্চা তো ডেলিভারি হয়ে গেল, আমরা তো প্রথম কমপ্লিকেশনটাই বললাম বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া। যেহেতু ম্যাটার্নাল হাইপারগ্লাইসেমিয়া, সুতরাং ফিটাল হাইপারগ্লাইসেমিয়া হওয়ার চান্স খুব বেশি। তাই আমরা কি করব, এক্ষেত্রে আমাকে বাচ্চাটা হাফ অ্যান আওয়ার পরেই আমার বাচ্চার সুগারটা টেস্ট করে দেখতে হবে। সেটা কীভাবে করি? ইউজুয়ালি আমরা হিল পিক, মানে হিল একটা পিক করে ব্লাডটা নিয়ে আমরা কালেক্ট করে দেখি, মানে যেভাবে আমরা গ্লুকোমিটারে নিয়ে জাস্ট কালেক্ট করে দেখতে পারি যে তার স্যাম্পলটা কত। যদি 2 এর নিচে চলে যায় তাহলে কিন্তু আমাদের বাচ্চাটা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা রাখবো 2 মিলিমোল পার লিটার এবং চেষ্টা করব আমার বাচ্চার সুগারটা মোর দেন 2.6 মিলিমোল পার লিটার রাখার। এখন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রাসেপটিভ। কন্ট্রাসেপটিভ কি যা ছিল তাই ইউজ করতে পারবে নাকি কোনো চেঞ্জ আছে? কন্ট্রাসেপটিভ ইউজুয়ালি সে লো প্রোজেস্টেরন পিল ইউজ করতে পারে, ওসিপির যে থার্ড জেনারেশন পিলগুলো আছে সেগুলো ইউজ করতে পারে, আইওসিডি ইউজ করতে পারে। তবে আইওসিডির ক্ষেত্রে তার সুগারটা কন্ট্রোল থাকাটা বেটার। যদি তার ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, যদি তার আগে 2টা বেবি থেকে থাকে, এটা নিয়ে 3 নাম্বার বেবি হয়, তাহলে তাকে আমরা এনকারেজ করব যে আপনি টিউবাল লাইগেশন করে নেন। এখন কখন আমরা ইন্ডাকশন দিব, কখন হচ্ছে সিজারিয়ান সেকশন, চিন্তা করো। আমাদের এখনকার প্রোটোকলটা হচ্ছে যে 41 উইকস পর্যন্ত কন্টিনিউ করা। তো আমরা যদি 40 উইকসও ধরি, যেই মাটা হচ্ছে ডায়েট অ্যান্ড ডিসিপ্লিনে কন্ট্রোলড, মানে তার কোনো ইনসুলিন লাগতেছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা ইডিডি পর্যন্ত ওয়েট করতে পারি যে তার কোনো পেন উঠে কিনা, আমরা নর্মাল লেভেল ট্রাই করব। কিন্তু যে মাটা হচ্ছে ইনসুলিন নিচ্ছে এবং সুগারটা আনকন্ট্রোল থাকতো, তাকে কিন্তু আমি 40 উইকস পর্যন্ত নিব না। আমরা চেষ্টা করব 38 উইকসেই তাকে ইন্ডাকশান দিয়ে ডেলিভারি করে ফেলার। এটাই হচ্ছে এখানকার ইম্পর্ট্যান্ট একটা অংশ। এখন আরেকটা হচ্ছে যে কেন আমরা 38 উইকস নিলাম না, কেন 40 উইকস পর্যন্ত নিলাম, ক্রস করলাম না বা 38 উইকসে তাকে ডেলিভারি করানোর চেষ্টা করলাম। কারণ কি, 38 উইকস পরে যাদের হচ্ছে আনকন্ট্রোল সুগার থাকে বা হচ্ছে ইনসুলিন নিচ্ছে বা অনেক ইনসুলিন নিচ্ছে, তাদের আইওডি আনএক্সপ্লেইনড আইওডি হওয়ার চান্স থাকে। আনএক্সপ্লেইনড আইওডি কেন? কারণ আমার প্লাসেন্টাটা গ্রেডিং করি আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এবং দেখা যায় যে 36 উইকসের পরেই কিন্তু প্লাসেন্টার ফাংশনটা ম্যাচিউর হয়ে যাচ্ছে এবং তখন তার প্লাসেন্টার ফাংশনটা একটু ডিক্রিজ করার কারণে যে আমার অ্যান্টি প্লাসেন্টাল যে মানে ইনসুলিন হরমোনগুলো ছিল, যেগুলো সিক্রেট হচ্ছিলো, সেগুলো একটু কমে যায়। ফলে কি ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে, মার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকতেছে। তো মার যখন হাইপোগ্লাইসেমিয়া, যখন বাচ্চাটা ঠিকমতো তার গ্লুকোজ সাবটেক্টটা পাচ্ছে না, তখন কিন্তু তার আনএক্সপ্লেইনড আইওডি হওয়ার চান্স খুব বেশি। এখন আরেকটা যেটা আমরা ফেস করি, আমরা তো এতক্ষণ মার হাইপোগ্লাইসেমিয়া, বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া এইসব নিয়ে বললাম। এখন আরেকটা হতে পারে হাইপারগ্লাইসেমিয়া। মার হাইপারগ্লাইসেমিয়া থেকে মার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। তো কিটোঅ্যাসিডোসিসটা কী? আমরা তো মেডিসিনে খুব ভালোভাবেই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসটা পড়ি, যে ইউজুয়ালি কী হয়, সুগার লেভেলটা অনেক হাই থাকে, 30, 32, 35 এরকম আছে, অনেক সময় গ্লুকোমিটারে হাই ইন্ডিকেট করে। সাথে হচ্ছে আমরা দেখি মাটা হচ্ছে খুব ডিহাইড্রেশন আছে, খুব বেশি পানি খেতে চাচ্ছে, এই ধরনের ফিচারগুলো। প্লাস হচ্ছে আমরা যখন তার সামনে যাবো একটা কিটোন স্মেল পাই। তো এগুলো থেকে আমি বুঝলাম যে মার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আমি এখন তাকে ট্রিটমেন্টটা কী দেবো? আমার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে তার ডিহাইড্রেশনটা কারেক্ট করা। ডিহাইড্রেশন কারেক্ট করবো কীভাবে? 4 থেকে 6 লিটার নর্মাল স্যালাইন দিয়ে দিব, সাথে ইনসুলিন দিতে হবে। ইনসুলিনটা ইউজুয়ালি আমি ড্রিপে ইউজ করি বা ইনসুলিন পাম্প ইউজ করাটা ভালো। সেটা হচ্ছে 0.1 থেকে 0.28 পার কেজি হচ্ছে লোডিং ডোজ। তারপর যখন কন্ট্রোল হয়ে যাচ্ছে, মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তখন 0.1 ইউনিট পার কেজিতে করে আমরা এটাকে কন্টিনিউ করব। সাথে পটাশিয়াম দিতে হবে, কারণ আমরা যদি অ্যাকশন পটেনশিয়ালগুলো চিন্তা করি একটা সেলে, যখন গ্লুকোজের সাথে কিন্তু সোডিয়াম আর পটাশিয়ামের একটা রিলেশন আছে, তার ফলে কি আমার পটাশিয়ামটা ডেফিসিট হওয়ার চান্স থাকে। তখন আমাকে এক্সট্রা ইনফিউশন পটাশিয়াম দিতে হবে, বাইকার্বনেট দিতে হবে।
এই হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টগুলো শেখার একটা হচ্ছে আমাদের পরীক্ষায় পাস, আরেকটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে তো প্রতিনিয়তই তো ডায়াবেটিস হচ্ছে, তো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসটা শিখে রাখা সবার জন্যই দরকার। প্লাস ধরো আমাদের খালা বোন এরাও তো প্রেগনেন্ট হচ্ছে, তো তাদেরকে তো যে কোনো সময় একটা কমপ্লিকেশন হলে তোমাকে যেটা বললে আমি বুঝতে পারি যে এটা তো হচ্ছে, আমার তো এটা করা উচিত। আমাদের অন্তত এতটুকু বেসিক থাকা হচ্ছে যে কখন হচ্ছে আমাকে পেশেন্টটাকে হসপিটাল রেফার করতে হবে, কখন ডাক্তার দেখানোটা জরুরি। এই যে এত এত কথা বলি, এটার হচ্ছে মেইন থিম হচ্ছে এটা। আমরা 5th ইয়ার আর কিছুদিন পরে পাশ করে যাব, আমরা ইন্টার্নি শুরু করব, ডাক্তার হয়ে যাব। তখন মানে পাশ করার সাথে সাথে কিন্তু আমাদের নামের আগে একটা ডাক্তার লেগে যাচ্ছে। এই যে আমাদের উপর এত বড় একটা রেসপন্সিবিলিটি আসছে, তখন কিন্তু তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না তুমি যেহেতু পাশ করে গেছো এইটার ট্রিটমেন্ট কি ওইটার ট্রিটমেন্ট কি। ইউজুয়ালি যখনই আমরা মেডিকেলে ভর্তি হই তখন থেকেই তো গ্রামে গেলে বাবা বা মা এটা কী হয়েছে, জ্বর হয়েছে, কী ওষুধ খাবো, অথচ তখন কিন্তু আমরা কিছু শিখেই নেই ফার্স্ট ইয়ারে, কিন্তু তখন থেকেই কোশ্চেনগুলো শুরু হয়। আর যখন আমরা একজন পাশ করে বের হয়ে যাচ্ছি, এমবিবিএস পাশ করে ফেললাম, তো তখন তো মানে চারপাশের আত্মীয় স্বজনের কোশ্চেনটাও আরও বেড়ে যাবে। তো দ্যাটস ওয়াই যাতে আমরা এই জিনিসটুকু বুঝতে পারি কখন কোথায় রেফার করতে হবে, কি করতে হবে, সামান্য বেসিকটা যদি একটু থাকে তো ইটস আমাদের জন্য অনেক বেটার। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা তো মাদেরকে যখন 2 সপ্তাহ পর পর আসতে বলি, আমরা বলি যে আপনি একটা হসপিটালে ব্লাড দিয়ে টেস্ট করবেন। কেন আমরা বলি যে আপনি হসপিটাল ব্লাড দিয়ে, তার পাশে তো গ্লুকোমিটার আছে, সে তো গ্লুকোমিটার চেক করতেছে। এটার কারণটা হলো আমাদের ভেনাস ব্লাড থেকে ক্যাপিলারি ব্লাডে একটু গ্লুকোজ কন্টেন্টটা বেশি থাকে, কী হয় প্রায় 15% বেশি থাকে। দ্যাটস ওয়াই যখন আমরা ক্যাপিলারি ব্লাডটা টেস্ট করতেছি আমাদের প্রোফাইলটা কিন্তু একটু বেশি আসতে পারে, যেটা আমাদের যতটুকু হওয়ার কথা তার থেকে 15% বেশি। সেই কারণে আমরা যখন একটা মাকে 2 সপ্তাহ পর আবার বলি আপনার সুগারটা চেক করে নিয়ে আসতে, তখন বলি আপনারা অবশ্যই হসপিটালে আপনার ব্লাড স্যাম্পলটা দিন, দিয়ে সেই রিপোর্টটা আমাদের কাছে নিয়ে আসুন। এটাই হচ্ছে একটা অ্যাডভাইস। তো আজকে আসলে একটু সমস্যার কারণে আমি নিচের কমেন্টগুলো একটাও দেখতে পারতেছি না যে কী কী কমেন্ট আসছে, তো আমি চেষ্টা করবো একটু পরে তোমাদের কমেন্টগুলো অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। আর যেহেতু কেস সিরিজ চলতেছে, তোমরা এর পরবর্তীতে কোন কেসটা পড়তে চাও বা কোন আগের কোনো কেসে যদি মনে করো যে তোমাদের কনফিউশন রয়ে গেছে, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার, তোমরা আমাকে কমেন্ট সেকশানে আমাকে ইনবক্সে এনি টাইম নক করতে পারো। আমি আমার ফ্রি টাইমে চেষ্টা করি যেগুলো সলভ করে দেওয়ার। তো তোমরা আশা করি সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, আর সাথে একটু অবশ্যই পড়াশোনাটা করবে। তো সবাই ভালো থাকো, এইতেই আমার শেষ করতেছি আমার আজকের ক্লাস।